নমস্কার, আমি সায়ন্তন। নিশাচরে আপনাদের স্বাগত। নিশাচরে আজকের উপস্থাপিত কাহিনী এবং সমস্ত চরিত্র সম্পূর্ণভাবে কাল্পনিক। গল্পের বিষয় এবং গল্পের প্রয়োজনে ব্যবহৃত কিছু ভাষা সকল বয়সের শ্রোতাদের জন্য উপযুক্ত নয়। তাছাড়া নিশাচর অ্যান্ড টিম কোনো প্রকার কুসংস্কার এবং কুরুচিকর ভাষাকে সমর্থন করে না। সকল শ্রোতাদের কাছে আবেদন, আপনারা আমাদের এই নিবেদনকে বিনোদন হিসেবেই গ্রহণ করুন। ধন্যবাদ। বেশ কয়েকদিন হলো অনুশ্রীর ঠিক রাত 2:30 নাগাদ ঘুম ভেঙে যায়। ভীষণ জল পিপাসায় গলাটা একেবারে আঁকড়ে ধরে, কিন্তু উঠতে ভয় পায়। কারণ ঠিক সেই সময় সারা ঘর জুড়ে একটা পায়ের শব্দ শোনা যায়। কে যেন দৌড়ে বেড়াচ্ছে। প্রান্তিক সারাদিন খাটাখাটনির পর বেঘোরে ঘুমায়, তাই অনুশ্রী ওকে আর ডাকেনি কখনো। তবে সকালে যখন ঘটনাটা জানিয়েছে তখন হাসির ছলেই উড়িয়ে দিয়েছে। এই জন্যই বলি আমার সাথে দুপেক মেরে ঘুমাও, তাহলে দেখবে ঘরে আর কেউ দৌড়াচ্ছে না। ডাক্তার বলেছে মেয়েকে নিয়ে টেনশন করতে করতে ঘুম পাতলা হওয়ার কারণে হ্যালুসিনেট করছে। কথায় যথেষ্ট যুক্তিও রয়েছে, কারণ নিকির মতন একটা ফুটফুটে শিশু যখন অসাড় হয়ে কোলের পাশে ঘুমায়, যার খিদে পেলেও কেঁদে ওঠার ক্ষমতা নেই, তখন একজন মা হয়ে নিশ্চিন্তে ঘুমোনোটা সত্যিই কঠিন। অনুশ্রীর প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইস্যু নিতে বেশ সময় লেগে যায়। স্বামী স্ত্রী দুজনেই চাকরিরত। ব্যস্ত জীবনের ক্লান্তি দাম্পত্য জীবনে বেশ প্রভাব ফেলে, কিন্তু কন্যা সন্তান নিকির জন্ম যে তাদের জীবনে ভীষণ বদল এনেছে তাও নয়, বরং এক নতুন চিন্তার সূত্রপাত হয়েছে। ওর জন্মের পর ডাক্তার বলেছিল বাচ্চা প্যারালাইজড হয়েছে, কিন্তু প্রেগন্যান্সির সময় অনুশ্রী কোনো প্রকার নেশা অথবা অ্যাক্সিডেন্টের শিকার হয়নি। ডাক্তারও যে সঠিক ব্যাখ্যা দিতে পেরেছে তাও নয়, রেয়ার কেস বলে ছেড়ে দিয়েছে। অনুশ্রীর সব থেকে খারাপ লাগার জায়গাটা হলো ও খুব ভালোভাবে টের পায় যে প্রান্তিক খোলা মনে নিকিকে মেনে নিতে পারেনি। আরে এতই যখন ঘুমের সমস্যা, তখন নিকিকে আলাদা শোয়াতে পারো তো। কতবার বলেছি বাচ্চাদের ছোটখাটো খাট পাওয়া যায় না? আরে ওইগুলো কি বলে জানো, ওগুলো আনলে তো পারো। তোমার লজ্জা করে না বাবা হয়ে এগুলো বলতে? ওইটুকু বাচ্চা আর কখন মাকে দরকার হয় সেটা বলা যায়? তার উপর তো কাঁদতেও পারে না। আরে তা আমার মাথা খাচ্ছ কেন বলো তো? নিজে সামলাও নিজেরটা, আমার দেরি হয়ে যাচ্ছে। প্রান্তিক সদর দরজা খোলা রেখেই বেরিয়ে গেল। অনুশ্রী কোনো উত্তর করতে পারল না। সে চুপচাপ দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো, এসবের জন্য কি নিজেকে দুষবে, নাকি বছর দুয়েক আগে ঘটে যাওয়া সেই মুহূর্তটাকে। ঠিক কি ঘটেছিল 2 বছর আগে? ফিরে যাওয়া যাক সেই দিনটায়। কাজল গাড়িটা কিছু দূরে পার্ক করে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছে। টিন্ডারে একটা ম্যাচ এসেছে। মেয়েটির আসার কথা বাসে। কাজল কাঠখোট্টা মানুষ, সাজগোজের ব্যাপারে তেমন কিছু বোঝে না, তবে ওর লম্বা তাগড়ায় জিম করা ম্যাস্কেলিন চেহারা সাথে শ্যামলা গায়ের রং দেখে মেয়েরা ভীষণভাবে প্রেমে না পড়লেও অন্যরকম আকাঙ্ক্ষা বেশ জাঁকিয়ে বসে। কাজল ভীষণ কথার প্যাচ জানে তাও নয়, তবে ওই সোজা কথা সোজাভাবে মুখের উপর বলে দেওয়ার একটা ক্ষমতা আছে। মেয়েদের সামনে আলাদা কোনো রূপ ধারণ করে না, কোনো অতি ভদ্রতা নেই। ও যেমন ও তেমন। পানের দোকানের কানাইয়ের সাথে যেমনভাবে কথা বলে, কোনো বিশ্ব সুন্দরীর সাথেও সেই একইভাবেই কথা বলে। ওর চেহারার সাথে চরিত্রটা বেশ মানায়। এখনো সে অবিবাহিত, কিন্তু বান্ধবী বদলায় প্রতি মাসে। জামার সামনের 3টে বোতাম খোলা রাখে। ওর ওই বেশি বহুল পাথুরের শ্যামলা বুকের উপরে কাটা দাগটা পরিষ্কার বোঝা যায়, কিন্তু তাতে ওর বিশেষ কিছু যায় আসে বলে মনে হয় না। বেশ কয়েকটা বাস বেরিয়ে গেল, অটো গেল, কিন্তু সেই মেয়ের দেখা নেই। এদিকে কাল রাত অবধিও কথা হলো দেখা করবে, ফোনটাও সুইচ অফ করে রেখেছে। হতাশ হয়ে চলে যাওয়ার কথাই ভাবছিল, হঠাৎ দেখলো বাস স্ট্যান্ডে কিছুটা দূরে একটা মেয়ে দাঁড়িয়ে। দেখতে নিখুঁত সুন্দর তা নয়, কিন্তু ওই একবারে দেখলে বেশ চোখে লাগার মতন। তাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। একে তাকে ফোন করছে একের পর এক। কাজল স্বভাবগতভাবে এগিয়ে গেল। ওর কাছে ওই পরিচয় পর্ব মেটানোটা একটা শৌখিনতা। সোজা গিয়ে জিজ্ঞেস করে বসলো, কিছু হয়েছে? কি হয়েছে? কিছু না, আই এম ফাইন। হ্যালো,
আরে কখন আর গাড়ি আসবে? আমি তো প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আগে বললে বাসে করেই চলে যেতাম, তাই না? ঠিক আছে, রাখ। তাড়ায় আছো নাকি? দেখে কি মনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে মাথা ব্যথা খিচে গেছে। কোথায় যাবে বলো, পৌঁছে দিচ্ছি। গাড়ি আছে আমার কাছে। ও থ্যাঙ্কস, আমি ঠিক আছি। বল আছো মানে? ও কিছু না, কাটাও। তোমার কি মনে হচ্ছে এই দিনে দুপুরে আমি তোমায় কিডন্যাপ করে নেবো? দেখে মনে হলো প্রবলেম আছে, তাই ভাবলাম হেল্প করি, আর কিছুই না। আমি তো বললাম হেল্প লাগবে না। 150 টাকা দিও। মানে আপনার ট্যাক্সি আছে? শাটেলই ধরে নাও, যেতে হলে চলো, না হলে আমি চললাম। এক্সকিউজ মি। হ্যালো। দেখ তেরি সেই পিছনে ডাকে, এই কি? সেক্টর 5-এর দিকটায় যাব, কিন্তু 150 টাকা দিতে পারবো না। কাজল কোনো উত্তর করলো না। পকেট থেকে গাড়ির চাবিটা বের করে গাড়ির দিকে এগিয়ে গেল। আরে আসলে অফিসের গাড়িটা আসার কথা ছিল, সেটা নাকি কোথাও জ্যামে ফেসে গেছে। আমাকে আগে বললে আমি বাসে বেরিয়ে যেতে পারতাম, বেকার দেরি করে দিল। আমার নাম কাজল। হ্যাঁ, ও আমি অনুশ্রী। আমি কাছে কেষ্টপুরের দিকটাতেই থাকি। এসেছিলাম একজনকে পিক করতে, দেখলাম তুমি দাঁড়িয়ে টেনশন করছো। এ বাবা, ওই কাস্টমারটা তাহলে ফিরে যাবে? আরে না না, কাস্টমার না, মেয়ে একটা। পড়ালাম 1 সপ্তাহ ধরে, সালা দেখা করার দিনই সালা সুইচ অফ। সালা কি যে চায় মেয়েরা বোঝা মুশকিল। এই তোমরা মেয়েরা কি চাও বলো তো? আমি তো সামনের মোড়টাতে নামতে চাই। হ্যাঁ, আপাতত এটুকুই চাহিদা, এটাই আমার অফিস। ও আচ্ছা, 100 টাকা রাখুন। টাকা লাগবে না, আমি ভাড়া কাটি না। মানে? এমনি ঢপ মেরেছিলাম, নয়তো উঠতেই চাইতে না। নাটক করতে গিয়ে আরো দেরি হয়ে যেত। আসি। কাজল বেমালুম গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। অনুশ্রী থমকে দাঁড়িয়ে রইল রাস্তার মাঝে। এই ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 2 বছর আগে, কিন্তু অনুশ্রী আজও ভুলতে পারেনি ওই দিনটা। এমন সহৃদয় অথচ রুক্ষ প্রকৃতির মানুষ এক বিরল মিশ্রণ। বর্তমানে অনুশ্রীর কাজের চাপটা অফিসে বড্ড বেশি, কিন্তু তার মাঝেই হঠাৎ ফোনটা বেজে উঠল। নিকির বেবিসিটার সাথী ফোন করেছে, যদিও তার ফোন কলটা এমন সময় একেবারেই প্রত্যাশিত নয়। হ্যাঁ সাথী, বল। দিদি, নিকি কেমন যেন একটা করছে। কেমন করছে মানে? জানি না, মুখ থেকে কেমন যেন একটা আওয়াজ করছে, আর একভাবে তাকিয়ে আছে, চোখের পলকও পড়ছে না, মুখ পুরো বেঁকে গেছে। সে কি, জল খাইছিস? সব করেছি, তুমি বাড়ি এসো, আমার কেমন যেন একটা ভয় করছে। আরে আমার আসতেও তো একটা সময় লাগবে। তুই ডাক্তারকে ফোন কর, আমি নাম্বার পাঠাচ্ছি। ঠিক আছে। অনুশ্রী পাগলের মতো রাস্তায় ছুটে বেড়াচ্ছে। চোখের সামনে দিয়ে একের পর এক অটো বাস বেরিয়ে যাচ্ছে। এত গোছানো মেয়েটার শাড়ির আঁচলটা যে রাস্তায় লুটিয়ে বেড়াচ্ছে তার কোনো ভ্রুক্ষেপ নেই। হ্যালো প্রান্তিক, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, নিকির খুব শরীর খারাপ। অটো যাবে? শরীর খারাপ বলতে? আরে আমিও জানি না, সাথী ফোন করে বললো ওর নাকি মুখ বেঁকে গেছে, আর কেমন একভাবে তাকিয়ে আছে। তুমি প্লিজ এসো না, আমার খুব ভয় করছে। হ্যাঁ আসছি, তুমি বেরিয়ে যাও। আজ কমপ্লেক্সে পৌঁছে লিফটের জন্য অপেক্ষা করলো না অনুশ্রী। ঝড়ের বেগে সিঁড়ি বেয়ে উঠে গেল 3 তলায়। কোনো মতে ঘরে ঢুকে নিকিকে দেখে একটু হলেও মন শান্ত হলো ওর। এখন একটু ঘুমিয়েছে। ডাক্তার এসেছিল? হ্যাঁ, বললো সেরকম কিছু বোঝা যাচ্ছে না, কিছু ওষুধ লিখে রেখে গেছে, ওই টেবিলের উপর রেখে দিয়েছি। অনুশ্রী বুক ভর্তি অনুশোচনা নিয়ে নিকির পাশে বসল। একজন ভালো মা হতে না পারার ব্যর্থতা তাকে চেপে বসেছে। চোখের কোণায় জমে ওঠা জলের ফোঁটাটুকু আঁচল দিয়ে মুছে নিল সে, কিন্তু নিকির মাথায় হাত রাখতেই চমকে উঠল। জ্বরে গা পুড়ে যাচ্ছে মেয়েটার। অন্যদিনের মতো আজও অনুশ্রীর মাঝরাতে ঘুম ভেঙে গেল। প্রান্তিক যথারীতি ঘুমোচ্ছে। আজ পায়ের শব্দটা বড্ড ধারে কাছে শোনাচ্ছে।
এবার ভাবলো প্রান্তিককে ডাকবে, কিন্তু ওর মনে পড়ে গেল হ্যালুসিনেশনের কথা। মাথা ঠান্ডা করে শোনার চেষ্টা করলো। না, ভুল কিছু শোনেনি, বরং পায়ের শব্দের সাথে মাঝে মাঝে হাসির শব্দও শোনা যাচ্ছে। কে ওখানে? কে? খিলখিল করে হেসে উঠল একটা শিশু কণ্ঠ, তারপরে ছুটে চলে গেল, যেন এক মজার খেলা চলছে। হঠাৎ অনুশ্রীর ভয়টা কিছুটা জেদে পরিণত হলো। ভাবলো আজ বাইরের ঘরে গিয়ে বোঝার চেষ্টা করবে কি হচ্ছে। বিছানা থেকে একটা পা নামাতে যাবে, হঠাৎ ওর সারা শরীর শিউরে উঠল। পায়ের শব্দটা ছুটে ওর দিকেই আসছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আর কিছুক্ষণ বাদেই যেন ওর সামনে এসে কেউ দাঁড়াবে। অনুশ্রীর দরজার থেকে চোখ সরছে না, আর ঠিক তখনই ওকে সম্পূর্ণভাবে অবাক করে দিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো নিকি। কিন্তু নিকি তো প্যারালাইজড। ও কিভাবে ওখানে দাঁড়িয়ে আছে? ও কিভাবে দৌড়ে বেড়াচ্ছে? অনুশ্রীর চোখ গেল বিছানায়। এখানে নিকি নেই, তবে আজ আর কোনো চোখের ভুল নয়, যা দেখছে তা একেবারে সত্যি। অনুশ্রী ছুটে গিয়ে ঘরের আলো জ্বেলে নিকিকে কোলে তুলে নিল। কি হলো? লাইট জ্বালালে কেন? এ কি, নিকি ওখানে কিভাবে গেল? এত আনন্দের মধ্যে এই প্রশ্নটা হারিয়েই গেল যে কিভাবে এমন একটা রহস্যজনক জিনিস সম্ভব হলো। ওর জ্বরটাও একেবারে নেই, কিন্তু নিকি কেন জানি দুজনকেই বড্ড ভয় পাচ্ছে। অনুশ্রী আর প্রান্তিক যেন তার কাছে অচেনা কেউ। কোল থেকে ছিটকে নেমে যেতে চাইছে, কাঁদছে। কি হলো মা? এই তো আমি, এই দেখো বাবা আছে, মা আছে, ভয় পাচ্ছ কেন? নিকির হঠাৎ গায়ের তাপমাত্রা চরচর করে বাড়তে শুরু করলো। আচমকা একটা দমকা হাওয়ায় জানলা দরজা সব একেবারে খুলে গেল, আর ঘরের সব আলো বন্ধ হয়ে গেল। অনুশ্রীর হাতে নিকিও মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে গেল। দুবছর আগের কথা। বস্তির চাপা গলির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে অনুশ্রী। এখানে ওখানে জমা জল, বাড়িগুলো একেবারে গায়ে গায়ে লাগানো। প্রতিটা মানুষ এমনভাবে তার দিকে তাকিয়ে আছে যেন এর আগে তারা জীবনে মেয়ে দেখেনি। অনুশ্রী মাথা নিচু করে শুধু কাজলকে লক্ষ্য করে হেঁটে চলেছে। সে কোনোদিনও এমন পরিবেশে আসবে বলে ভাবেনি, কেনই বা আসতে গেল জানে না। আজ অফিস থেকে বেরিয়ে দেখলো কাজল গাড়ি নিয়ে দাঁড়িয়ে। শুধু দাঁড়িয়ে নয়, একেবারে ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে, যেন অনুশ্রীর অপেক্ষাতেই রয়েছে সে। আপনি এখানে? চলো একটা জায়গা নিয়ে যাব। কোথায়? আরে চলো না। কিন্তু আমাকে বাড়ি যেতে হবে, আজ একটু লোকজন আসবে। চোখের তলায় তো কালি পড়ে গেছে। হ্যাঁ, একটু কাজের চাপ যাচ্ছে। আরে চলো। মানে? আরে ওঠো ওঠো, গাড়িতে ওঠো। কাজল এমনিতেই একরোখা ছেলে, অনুশ্রীও ভীষণভাবে গায়ে পড়া তা নয়, কিন্তু কিসের টানে যেন ওকে লক্ষ্য করে ওর গাড়িতে উঠে বসল। গাড়ি ছুটে চলল মাঝারি গতিতে। হঠাৎ অনুশ্রীর ফোন বেজে উঠল। হ্যালো, হ্যাঁ বেরিয়েছি, 1 ঘন্টার মধ্যে আসছি। তুমি ঢুকে গেছো? আচ্ছা, ওরা এসেছে? ঠিক, আমি আসছি। হাজব্যান্ড? হ্যাঁ বললাম না, রিলেটিভ আসবে কিছু, তাই ফোন করেছিল। মাঝে মাঝে তো একটু ছুটি নিতে পারো। হ্যাঁ, দেখতে সুন্দর বলে হট করে বোঝা যায় না, কিন্তু চোখে মুখে যথেষ্ট ক্লান্তি আছে। আচ্ছা, খেয়াল করলে তাহলে। আসলে সংসার আর অফিস সামলে উঠতে উঠতে নিজের জন্য আর সময় করে ওঠা হয় না। ছেলে মেয়ে কজন? এখনো নেই, এতেই হাঁপিয়ে উঠছি, আবার ছেলে মেয়ে। নিজেদেরকেই সময় দিতে পারি না ঠিক করে। আজ তোমার একটা জিনিস দেবো। কি? সময়। কাজল একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। শিকলের সাথে ঝোলানো ছোট তালাটা খুলে ঘরে ঢুকে একটা হলুদ রঙের কম পাওয়ারের বাল্ব জ্বেলে দিল। আরে আসো, ভিতরে আসো।
ছোট একটা ঘর, আলো ঠিক মতো ঢোকে না, ভ্যাপসা গরম, একটা চাপা গন্ধ। গরিব মানুষের ঘর, দেখাও পছন্দ হয় কিনা। অনুশ্রীকে কাজল একটা খাটিয়ায় বসতে দিল, সামনে গ্লাস রেখে বলল, হালকা করে উইস্কি চলবে তো? আমি এখন এসব কিছু খাবো না, আমাকে যেতে হবে। ভয় পাচ্ছ? ভাবছো মদ খাইয়ে কিছু করে দেবো কিনা, তাই তো? না, সেটা না। সেটা না মানে? হলেও কোনো অসুবিধা নেই, তাই তো? আমি আসি। এখান থেকে চিনে যেতে পারবে তো? অনুশ্রী থমকে দাঁড়িয়ে গেল। আরে বসো বসো, আরে চাপ নিও না, কামড়াবো না তোমায়। আজ প্রান্তিক আর অনুশ্রী একসাথে অফিস থেকে ফিরল। সচরাচর এমনটা হয় না। বেশ কয়েকবার কলিং বেল বাজানোর পরেও কেউ দরজা খুলল না। অনুশ্রী সাথীকে ফোন করলো, ফোনটা বাজলো, কিন্তু কেউ তুলল না। এবার প্রান্তিক অধৈর্য হয়ে গেল, দরজা পেটাতে শুরু করলো। সাথী, সাথী, কিরে, দরজা খোল। এই সাথী। দাঁড়াও, ডুপ্লিকেট চাবিটা তো আমার কাছে। তা সেটা এতক্ষণ কোথায় রেখেছিলে? আরে ভুলে গেছিলাম। উফ। দুজন দরজা খুলে ঢুকে দেখল ঘর এখনো অন্ধকার হয়ে রয়েছে। সাথী এমনটা করে না। কারো কোনো সাড়া শব্দ নেই। প্রান্তিকের পায়ে একটা থালা বেঁধে ঝনঝন করে উঠল। অনুশ্রী আলো জ্বালতেই দেখল সারা ঘরে ভাত ছড়ানো আর একটা থালা উল্টে পড়ে রয়েছে। অনুশ্রী ছুটে গেল নিকির ঘরের দিকে। নিকি, এই নিকি, নিকি। কিন্তু নিকি সেখানে নেই। অনুশ্রী হঠাৎ লক্ষ্য করল প্রান্তিক বাথরুমের সামনে থতমত খেয়ে দাঁড়িয়ে রয়েছে। চোখে মুখে যথেষ্ট ভয় ফুটে উঠেছে। অনুশ্রীও এগিয়ে গেল বাথরুমের দিকে আর দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য। ও মা গো! সাথী চিত হয়ে পড়ে রয়েছে। তার মুখের থেকে হাড় বেরিয়ে গিয়েছে, যেন কেউ খুবলে খেয়েছে তাকে। অনুশ্রীর সাথে সাথে পাগলের মতো নিকিকে খুঁজতে শুরু করলো। পাশের ফ্ল্যাটের দরজা পেটালো। তোমরা কেউ নিকিকে দেখেছো? হঠাৎ একটা ঠান্ডা হাওয়া তার কানের পাশ থেকে বয়ে গেল। মাঝরাতের সেই হাসির শব্দ ক্ষীণভাবে ভেসে এলো। ছাদের দিক থেকে আসছে আওয়াজটা। অনুশ্রী ছাদের দিকে এগিয়ে গেল। ছাদে কোনো আলো নেই। একটা ছোট আলো ছিল, বহুদিন আগে কেটে গিয়েছে আর সারানো হয়নি। ছাদের গেট খোলা, তালাটা কেউ ভেঙে ফেলেছে। কেন জানে অনুশ্রীর বড্ড গা ছমছম করছে। হঠাৎ নিকি, নিকি। অনুশ্রী ফোন বের করে টর্চ জ্বালল। এক পা দু পা করে সে ছাদের উপর হেঁটে বেড়াচ্ছে। টর্চের আলোর বাইরে আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ অনুশ্রীকে অবাক করে দিয়ে ওর সামনে এসে দাঁড়ালো এক ভয়ঙ্কর মূর্তি। ওর সারা শরীর ভয় কেঁপে উঠলেও সাথে সাথে নিজেকে সামলে নিল যখন বুঝতে পারল ওটা আর কেউ নয়, বরং নিকি। কিন্তু নিকির এই অবস্থা কিভাবে হলো? ওর সারা মুখে কাঁচা রক্ত মাখা, হেসে থাকা দাঁতগুলো রক্তে লাল হয়ে রয়েছে। নিচের ঠোঁট আর মাড়ির খাঁজে কালচে রক্ত থিক থিক করছে। অনুশ্রী কিছু বুঝতে পারল না, বুঝতে চাইলও না। ওকে কোনো মতে কোলে তুলে আগে নিজের ওড়না দিয়ে ওর মুখটা ঢেকে ফেলল, তারপর সিঁড়ি বেয়ে নেমে এলো নিচে। এই তো ছাদে ছিল নাকি? অনুশ্রী কোনো উত্তর করল না, সোজা ঘরে ঢুকে গেল। উত্তর দেওয়ার মতো কোনো কথাও তার কাছে নেই। শুধু নিজেকে দুষতে থাকলো আর ভাবতে থাকলো সেই 2 বছর আগে যদি কাজলের ঘর থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসতো তাহলে হয়তো পুরো কাহিনীটা অন্যরকম হতে পারত। ওর এখনো মনে পড়ে সেই দিনের কথা। কাজলের বাড়িতে হঠাৎ করে চোখ খুলতেই চমকে উঠল। সে কাজলের ঘরেই ঘুমিয়ে পড়েছিল। প্রান্তিকের থেকে 15টা মিসড কল,
ধীরে ধীরে মনে পড়ে ও ঘুমানোর আগে কাজলের সাথে ঠিক কি কি করেছিল। ঘেন্নায় শরীর গুলিয়ে ওঠে, নিজের উপর থেকেই যেন নিজের আস্থা হারিয়ে গেছে। আরো ঘাবড়ে যায় যখন দেখে ওর শরীরে কোনো জামা কাপড়ের চিহ্ন অবধি নেই। হঠাৎ কাজল ঘরে ঢুকে খুব স্বাভাবিক গলায় বলল, ও উঠে গেছো? আমি একটু দোকানে গেছিলাম। আমি আরো ভাবলাম কি হলো, আরে কোথায় যাচ্ছ? চিনতে পারবে না কিন্তু। আরে আমি এগিয়ে দিই, দাঁড়াও। অনুশ্রী কোনো মতে জামা কাপড় গায়ে জড়িয়ে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। এগলি থেকে সেগলি পাগলের মতো হেঁটে চলেছে। বস্তির রাস্তাগুলো যেন তারই মানসিক অবস্থার প্রতিফলন। চক্রবুহ এখান থেকে ভীষণভাবে বের হতে চাইলেও কোনোদিনও যেন বের হতে পারবে না। ব্যাগে ফোনটা বেজেই চলেছে, কিছুই যেন আর কানে যাচ্ছে না। নেশায় মাথা ঝিমঝিম করছে, হ্যাংওভারও পুরো মাত্রায় কাটেনি। প্রতিটা গলির মুখেই যেন প্রান্তিক দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে আঙুল তুলে জিজ্ঞেস করে চলেছে, এখানে কি করতে এসেছিল অনুশ্রী? এখানে কি করতে এসেছিল? এখানে করতে এসেছিল। অনুশ্রী তবুও হেঁটে চলেছে। এই চক্রবুহ থেকে বেরোতে প্রাণপণ ছুটে চলেছে। অনুশ্রী আজও ছুটে চলেছে। দেখুন, এমন কেস ভীষণই রেয়ার। মানে একটা বাচ্চা বর্ন প্যারালাইজড হওয়া সত্ত্বেও হঠাৎ চলতে শুরু করা, এমন ঘটনা আমি কিন্তু আমার ডাক্তারি কেরিয়ারে খুব দেখিনি, মানে দেখিনি বলা যেতে পারে। এই কেসটা নিয়ে আরো কিছু ডাক্তারদের সাথে মিটিং করলাম, কিন্তু তেমন কোনো এক্সপ্লেনেশন পেলাম না। আচ্ছা, বাচ্চার বাবার পরিবারে অথবা আপনার পরিবারে কি কোনো নার্ভের পেশেন্ট আছেন? না, সেরকম তো কখনো শুনিনি। আচ্ছা, আর কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছেন মানে বাচ্চার ভেতরে? প্রশ্নটা শুনতেই অনুশ্রীর চোখের সামনে নিকির রক্ত মাখা মুখখানি ভেসে উঠল, কিন্তু না। দেখুন, সেরকম কিছু হলে বলতে পারেন, লজ্জার কিছু নেই। আমরা সারাদিনে হাজার একটা কেস সেরকম হ্যান্ডেল করেই থাকি। না বললে কিন্তু কিছুতে বুঝতে পারি। থ্যাংক ইউ ডাক্তারবাবু। ডাক্তারকে বলতে চাইল না। অনুশ্রী প্রায় পালিয়ে এলো চেম্বার থেকে। এই কথাও কাকে বলবে, কিভাবে ব্যাখ্যা করবে এমন ঘটনা? এটা ভাবতেও অদ্ভুত লাগে যে অতটুকু বাচ্চা একটা মানুষকে কিভাবে চিবিয়ে খেতে পারে। এমনিতেই কয়েকদিন ধরে বাড়িতে পুলিশের আনাগোনা চলছে। এই সময় এই কথা বললে নিকির উপর দিয়ে অনেক ধকল যেতে পারে। এসব ভাবতে না ভাবতেই আচমকা অনুশ্রীর সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। দরজা খুলে একটা সন্ডা মার্কা লোক নেমে সজোরে ঘুষি চালালো অনুশ্রীর মুখে। এরপর ওর আর কিচ্ছু মনে নেই। যখন চোখ খুলল তখন ও একটা অন্ধকার ঠাসা ঘরের মাঝে বসে রয়েছে, হাত পা বাঁধা। মুখের ঠিক সামনে একটা মাতাল লোলুপ নজরে তাকিয়ে রয়েছে ওর দিকে। অনুশ্রী ভয়ে আঁটো সাঁটো হয়ে গেল, কিন্তু হঠাৎ এক তীব্র ধমকে লোকটা আহত কুকুরের মতো সেখান থেকে পালিয়ে গেল। ধমকটা দিল রাজা পাল, মেডিকেল স্ক্যাম জগতের এক বিশাল মাথা। আন্ডারগ্রাউন্ড হয়ে আছে, পুলিশ খুঁজছে হন্যে হয়ে। নমস্কার ম্যাডাম, আমার নাম রাজা, রাজা পাল। এই জল দে। না, আমি ঠিক আছি। আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? কাজলকে চেনেন তো? কে কাজল? চেনেন চেনেন, একটু মনে করুন, ঠিক চিনতে পারবেন। শুনুন, আমাদের কাছে সব খবরই থাকে। ওকে আমরা 3 বছর ধরে খুঁজছি। শালা এদিক সেদিক করে ঠিক বেরিয়ে যায়। দেখুন, আমি অত ভালো করে চিনি না। রাস্তায় একবার ওকে আমি দেখেছিলাম। চারিদিকে তাকিয়ে দেখুন, সব হায়না নেকড়েগুলো অপেক্ষা করছে আপনাকে চিবিয়ে খাবে বলে। শুধু আমি আটকে রেখেছি বলে কিছু বলছে না। একবার কাজলের খোঁজটা দিয়ে দিন, ব্যাস। আমি কথা দিচ্ছি, আমি আপনাকে ছেড়ে দিয়ে আসবো।
একদম সেফলি। আমি সত্যি বলছি, আমি জানি না ও এখন কোথায় আছে। আমার সাথেও 2বার দেখা হয়েছিল, তাও 2 বছর আগে। আমি জানি না ও এখন কোথায় আছে। আমার ঘরে একটা ছোট্ট মেয়ে আছে, প্লিজ আমাকে যেতে দিন। তা সে মেয়ের বাবার খোঁজই তো করছি। হ্যাঁ, মা বলতে পারবে না বাবা কোথায়? শালা মালটা পালিয়ে বেড়াকার যাই করুক, রস কিন্তু কমে না। এখানে মারাচ্ছে, ওখানে মারাচ্ছে। তা ম্যাডাম, আপনার সাথে যেখানে মারিয়েছিল যে জায়গাটার কথা মনে আছে তো? সেইখানটায় অন্তত নিয়ে চলুন। অনুশ্রীর চোয়াল শক্ত হয়ে এলো, মাটির থেকে চোখ তুলতে পারছে না, পাথরের মতন শক্ত হয়ে বসে রইল এক জায়গায়। আপনি কি জানেন কাজলকে? ও কি করে? ভ্রূণ নির্ধারণ বোঝেন? ইল্লিগালি ভ্রূণ নির্ধারণ করায় যারা, তাদের অ্যাবর্শন করতে সাহায্য করে। মানে ধরুন আপনার পেটে মেয়ে বাচ্চা এসেছে, আর সেই কারণে আপনার শাশুড়ি হেবি খিচকে গেছে। তখন আপনার ভেড়া স্বামী কি করলো? বাচ্চাটাকে নষ্ট করার কথা ভাবলো, কিন্তু পয়সা তো কম। কম দামে ভালো ডাক্তার কোথায় পাবে যে কিনা গোপনে কাজটা করতে পারবে? এই পুরো ব্যাপারে দালালি করতো ওই শুয়োরের বাচ্চা কাজল। আমি তার ঠিকানা চাইছি কেন বুঝতে পারছেন? কারণ ওই শালা আমার আন্ডারে কাজ করতো। শালা অনেকগুলো টাকা নিয়ে ভেঙেছে। আপনাকে বলি, এবার কি করি বলুন তো? গাড়ি এসে থামলো কাজলের বস্তির সামনে। রাজার দলবল অনুশ্রীকে টেনে নামালো। বস্তির সবাই কাজ ফেলে রাস্তায় এসে দাঁড়ালো। দেখে বোঝা যাচ্ছে ভদ্র ঘরের বউ, কিন্তু রাজাপালের ছেলেরা তাকে টানতে টানতে নিয়ে চলেছে বস্তির ভিতর থেকে। আশেপাশে লোকজনের কানাঘুষো শোনা যাচ্ছে। অনুশ্রী অপমানে চোখ তুলতে পারছে না, গলা শুকিয়ে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। অবশেষে সেই দরজার সামনে এসে দাঁড়ালো। 2 বছর আগের স্মৃতি আবারও তাজা হয়ে উঠছে ওর মনে। একজন দরজাটা লাথি মেরে ভেঙে ফেলল। ভিতরে কেউ নেই। কাজল আবারও পলাতক। অনুশ্রী অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে সেই বিছানাটার দিকে। নিজেকে বিশ্বাস করাতে পারছে না ও একদিন এখানে কাজলের পাশে বিবস্ত্র হয়ে শুয়েছিল। অনুশ্রীকে ঠিক যেখান থেকে কিডন্যাপ করা হয়েছিল, রাজাপালের লোকজন তাকে আবার ওখানেই ছেড়ে দিয়ে গেল। ওকে ওঠানোর সময় মুখে একটা ঘুষি মেরেছিল। এখন বামগালটা ফুলে চোখটা বন্ধ হয়ে গেছে, কিন্তু যা মানসিক ধকল গেছে তাতে ওই ব্যথা আর টের পাচ্ছে না। লোকজন তাকাচ্ছে, তাতেও কিছু যাচ্ছে আসছে না। যে অপমান সহ্য করতে হয়েছে, তারপর আর এসব গায়ে লাগার কথা নয়। অনুশ্রী একটা রিক্সা ধরে বাড়ির পথে রওনা হলো। কলিং বেল বাজাতেও কেউ দরজা খুলল না। যা রাত হয়েছে তাতে অবশ্য প্রান্তিকের ঘুমিয়ে পড়ার কথা, আর পেটে মদ পড়লে তো কথাই নেই। তাই দরজা না খোলা নিয়ে অনুশ্রীর তেমন দুশ্চিন্তা হলো না। চিন্তা হচ্ছিল নিকির জন্য। ব্যাগের থেকে চাবি বের করে দরজা খুলে আগে নিকির ঘরে গেল। নিকি নেই ওখানে, এদিকে ওদিকে কোথাও নেই, কিন্তু সারা মেঝে জুড়ে ছোট্ট ছোট্ট পায়ের ছাপ। রক্তমাখা পায়ে একটা বাচ্চা দৌড়ে বেরোলে যেমন হয় ঠিক তেমন। অনুশ্রী ভয়ে ভয়ে প্রান্তিকের ঘরে ঢুকল, আর ঢোকার পরেই প্রান্তিকের মৃতদেহ বিছানার উপর পড়ে রয়েছে, আর পেটের উপর বসে নাড়ি ভুঁড়ি খুবলে খাচ্ছে নিকি। অনুশ্রীকে দেখার পরে ওর কোনো নড়চড় নেই।
বরং ক্ষুধার্ত বাঘের মতন মুখটা হাঁ করে দিল। এর পরের শিকার যে অনুশ্রী, এটাই যেন ইশারা করতে চাইছে। অনুশ্রী আর নিকির ভিতরে নিজের সন্তানকে খুঁজে পেল না। সে কোনো মতে ঘর থেকে বেরিয়ে গেল। নিকিও প্রান্তিকের পেটের উপর থেকে ঝাঁপিয়ে পড়ে 4 হাত পায়ে ছুটে ওকে তাড়া করতে শুরু করলো। অনুশ্রী সদর দরজা থেকে বেরোতেই নিকি সেখানে এসে থমকে গেল। ও আর অনুশ্রীর দিকে তেমন উৎসাহ দেখালো না, বরং ফিরে গেল পুরনো শিকারের দিকে। অনুশ্রী বাইরে বেরিয়ে এসে কোনো মতে আগে ফোন লাগালো থানায়। ওই জানোয়ারটা আমার বরকে খেয়ে ফেলেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। কান্নার দাপট কিছুটা পরে নিস্তেজ হলো। অনুশ্রীর মাথায় যেন হঠাৎই রক্ত চেপে বসলো। ও এখন জানতে চায় এসব কিভাবে হলো, কেন হলো। পাগলের মতো ছুটতে ছুটতে গেল কাজলের বাড়ির দিকে। ওখানেই একমাত্র উত্তর লুকিয়ে আছে। দরজা ঠেলে ঢুকে পড়ল ভিতরে। ঘর ফাঁকা, কেউ কোথাও নেই। সে একবার এটা ঘাঁটছে সেটা ঘাঁটছে, ঘর একেবারে তছনছ করে ফেলল। হঠাৎ একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। ঘরের পিছন দিকে একটা ছোট্ট খোলা জায়গা আছে, ওখানে একটা টিউবওয়েল আর পাশে পায়খানা রয়েছে। শব্দটা সেদিক থেকেই আসছে। অনুশ্রী হেঁটে গেল সেদিকে। কান্নাটা কানে আসছে, কিন্তু কোথা থেকে আসছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। হঠাৎ ওর চোখ গেল মাটির দিকে। একটা ম্যানহোলের মতো কিছু, লোহার ঢাকনা দিয়ে ঢাকা, সেখান থেকে আসছে শব্দটা। অনুশ্রী ঢাকনাটা তুলতেই এক অসহনীয় দুর্গন্ধ বেরিয়ে এলো সেখান থেকে। কান্নার আওয়াজ তীব্র হলো। ও তাড়াতাড়ি ফোনের টর্চ জ্বালতেই চমকে গেল। ওই গর্তে কন্যা ভ্রূণ গিজগিজ করছে। প্রত্যেকেরই প্রায় হাত পা গজিয়ে গেছে, কিন্তু অদ্ভুতভাবে প্রতিটা ভ্রূণ জীবিত। ওই ছোট ছোট হাত পাগুলো নেড়ে একসাথে কিলবিল করে উঠল। এবার কান্নার শব্দ জোরালো হলো। সবাই যেন একসাথে কাঁদছে। অনুশ্রী বুঝলো এখান থেকেই কোনো অতৃপ্ত শিশু আত্মা নিকির শরীরে ঢুকেছে। অন্যের পাপের কারণে অনুশ্রীর সংসার ধ্বংস হয়ে গেছে। সে ঘরে ঢুকে একটা কেরোসিনের জার ঠিক খুঁজে বের করে ফেলল। গর্তে সম্পূর্ণ তেলটুকুই ঢেলে দিল। তারপর কাঠি ঠুকে ভবলীলার সাঙ্গ করে দিল। একসাথে পুড়ে ছাড়খাড় হয়ে গেল শত শত ভ্রূণ। পুলিশ যখন অ্যাপার্টমেন্টে পৌঁছয় তখন দেখে নিকি নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে আর বিছানায় প্রান্তিকের মৃতদেহ। ইনভেস্টিগেশন শুরু হয়। অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ বের করা হয়। চারিদিকে খোঁজ খবর নেওয়া শুরু হয়। রাজাপালের কোনো রেকর্ড পুলিশের কাছে নেই, তবে অনুশ্রীকে যেখান থেকে কিডন্যাপ করা হয়েছিল সেখানে তদন্ত চালানো হয়। একজন রিক্সা চালক অনুশ্রীর ছবি দেখে চিনতে পারে। জানায় ওই মহিলা নাকি সেদিন রাতে রিক্সায় উঠে আচমকাই নিজের মুখে নিজে ঘুষি মারতে শুরু করে। চালক পিছন ঘুরে জিজ্ঞেস করলে সেদিক থেকে কোনো উত্তর আসে না। অবশেষে তিনি রিক্সা ছেড়ে দূরে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলেন ওই মহিলা নিজেকে শুধু আহত করল তা নয়, জামা কাপড়ও ছিঁড়ে ফেলল। তারপর রিক্সা থেকে নেমে হেঁটে চলে গেল। সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে সাথের মৃত্যুর দিন অফিস থেকে বাড়িতে ফেরার 2 ঘন্টা আগে অনুশ্রী একবার বাড়িতে আসে, চাবি দিয়ে ঘরে ঢোকে আর কিছু পরে প্যারালাইজড নিকিকে কোলে নিয়ে যায় ছাদের দিকে। ছাদের ক্যামেরায় দেখা যাচ্ছে সে নিজের হাতে লেগে থাকা চাপ চাপ রক্ত নিকির মুখে লাগিয়ে দিচ্ছে। তারপর নিকিকে নিয়ে সেখান থেকে ফিরে যায়। ঘন্টা 2 পরে প্রান্তিকের সাথে ফিরে আসে আর নিকিকে ছাদ থেকে নামিয়ে আনে। অনুশ্রীর মানসিক চিকিৎসা চলছে। তার থেরাপিস্টের থেকে জানা যায় অনুশ্রী বিবাহিত জীবনে যৌন সুখ কখনোই পায়নি। ওর স্বামী প্রান্তিকের ইরেকটাইল ডিসফাংশন রয়েছে। বছর 2 আগে নেশার ঘরে এক পরকীয়ায় জড়িয়ে পড়ে অনুশ্রী, তারপর প্রেগনেন্সি। ওর বিশ্বাস ওই বাচ্চাটার পরকীয়া থেকেই জন্ম। তবুও কোনোদিনও ডিএনএ টেস্ট করানোর সাহস করেনি চক্ষু লজ্জায়। কিন্তু অপরাধবোধ দিন দিন জাঁকিয়ে বসে ওর উপরে।
সেখান থেকে হ্যালুসিনেট করা শুরু করে। এই মুহূর্তে অনুশ্রীর যে অবস্থা তাতে মামলা চালানো সম্ভব নয়, কিন্তু চিকিৎসা হয়ে গেলে মামলা আবার শুরু হবে, কারণ 2টো খুনের জন্য দায়ী এই মহিলা। তার উপর একটা শিশুর মুখে কাঁচা রক্ত মাখানোর প্রচেষ্টার মতো ঘৃণ্য অপরাধ। তবে পুলিশের কানে এক নতুন খবর আসছে। ওরা কিছুতেই বুঝতে পারছে না যে কেষ্টপুরের এক বস্তির বাড়িতে পায়খানার চেম্বার বাস্ট করলো কিভাবে। শুনছিলেন নিকি। অনুশ্রীর ভূমিকায় ব্রততী, প্রান্তিকের ভূমিকায় দীপাঞ্জন, কাজলের ভূমিকায় সুদেব, সাথীর ভূমিকায় অনুষ্কা, ডাক্তার এবং রাজা পালের ভূমিকায় অর্ণক। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে নিশাচরে।